বরাক উপত্যকার নাট্যপ্রেমিকদের জন্য সুসংবাদ। আগামী ২৯শে জানুয়ারি মঙ্গলবার স্থানীয় বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলার ব্যবস্থাপনায় আয়োজিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক। পরিবেশনায় শিলচর কালচারাল ইউনিট। এই নাটকের নির্দেশনা করেছেন শেখর দেবরায়। এই নাটকটি সরাসরি সম্প্রচার করা হবে স্থানীয় আমার বাংলা চ্যানেলে। এই সম্প্রসারণ করা হবে সন্ধ্যা 6:30 থেকে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মন্দির নির্মাণ ও কবরস্থানের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার অবসান। তেইশে জানুয়ারি প্রস্তাবিত নতুন নেতাজি মূর্তি বসছে না রাঙ্গির খাড়িতে। পোস্ট অফিসের সাফাই কর্মীদের উত্তাল প্রতিবাদ শিলচরে। এবারে বিস্তারিত সংবাদ। মন্দির নির্মাণ ও কবরস্থানের সীমানা নির্ধারণ নিয়ে বাদ্রিপাড়ে দুই সম্প্রদায়ের মধ্যে সমস্যার সমাধান হল। সোমবার দুপুর 1টায় উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ ও পুলিশ প্রশাসন সহ দুই পক্ষের লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাটোয়ারি দিয়ে মাপ যোগ করিয়ে সীমানা স্থাপন করে দুপক্ষের জায়গার স্থায়ী সমাধান করে দেন। গত 15ই জানুয়ারি বুধবার আনুমানিক দুপুর 1টায় উধারবন থানার অন্তর্গত মাঝারগ্রাম জিপির বাদ্রিপাড় ষষ্ঠ খণ্ডে মন্দির নির্মাণ ও কবরস্থানের জমি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে 2022 সালের 16ই অক্টোবর বাদ্রিপাড় ষষ্ঠ খণ্ডে একটি তেঁতুল গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল। কবরস্থানের পাশে ছিল পুরনো একটি তেঁতুল গাছ। এই গাছটিকে কেটে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় সেখানে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের আধিকারিকরা। তাঁরা গিয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। পরে প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে উভয় সম্প্রদায়ের লোকেদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিষয়টি মীমাংসায় কেটে ফেলা তেঁতুল গাছের জায়গায় নতুন একটি তেঁতুল গাছ লাগানো সহ হিন্দুদের জন্য এলাকায় একটি হনুমান মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া দুই সম্প্রদায়ের লোকেদের নিয়ে একটি শান্তি কমিটিও গঠন করা হয় তখন। উল্লেখ্য, গত 15ই জানুয়ারি বিকেলে হনুমান মন্দিরের সীমানা নির্ধারণ করতে গেলে অন্য সম্প্রদায়ের লোকেরা বাধা দেন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে পড়ে যে বাধ্য হয়ে সেখানে ছুটে যেতে হয় উধারবন পুলিশকে। জানুৱাৰী তাৰিখে এই আমাৰ উধাৰবন ৰেভিনিউ চাৰ্কলৰ অন্তৰ্গত যি বাদ্ৰিপাড় অঞ্চল আছে তাতে এটা লেণ্ড ডিস্পিউট চলি আছিল দুটা হেৰিৰ মাজত, কমিউনিটিৰ মাজত। চ' আজি আমি আহিলোঁ, পুলিচ প্ৰশাসনো আহিলে। তেওঁলোকে আমাক ৰিকুৱেষ্ট কৰি আছিল যে তেওঁলোকৰ প্ৰব্লেমটো ছল্ভ কৰি দিয়ে। এতিয়া আমাৰ যি গ্ৰাউণ্ড ইনস্পেকশ্যন কৰি যি আমি সমাধান দিলোঁ, তেওঁলোক দুই পক্ষ ৰাজি হৈছে। দুই পক্ষৰ আমাক সহায় কৰিলে এইটো চিটুৱেশ্যন অভাৰকাম কৰোঁতে। চ' কামটো ধুনীয়াকৈ হৈ গৈছে। মন্দিৰৰ কাৰণে অলপ মাটি উলিয়াই দিয়া হৈছে আৰু লগতে এক্সিষ্টিং যিখন কবৰস্থান আছে তেখেতসকলৰ কাৰণে তেখেতসকলে ছাফিচিয়েণ্ট মাটি পাইছে। চ' দুয়োটাই পক্ষই সন্তুষ্টি ব্যক্ত কৰিছে, তেওঁলোক ছেটিছফাইড আমাৰ কামটো লৈ। চ' সেইকাৰণে মই গোটেই যি লোকেল পিপল আছে তেওঁলোক ধন্যবাদ জনাইছোঁ। কতটুকু জায়গা মন্দিৰৰ জৰিয়ে এতিয়া এৰাউণ্ড 3000 স্কোৱাৰ ফুটৰ ওপৰ হ'ব, 3500 স্কোৱাৰ ফুটমান হ'ব একজেক্টলি। কিন্তু আমি হিচাপটো কৰিছোঁ, এতিয়া মেপটো বনাই এটা স্কিমেটিক ডায়েগ্ৰাম দি আমি দুইটা পক্ষত কটাই। 23শে জানুয়ারি প্রস্তাবিত নতুন নেতাজি মূর্তি বসছে না রাঙ্গির খাড়িতে। যদিও গত 27শে ডিসেম্বর গান্ধী ভবনে জানানো হয়েছিল 23শে জানুয়ারি নতুন নেতাজি মূর্তি বসানো হবে। মূর্তি স্থাপনের জায়গাটির কাজ মোটামুটি সম্পন্ন হলেও পাকাপাকি কাজ করার জন্য তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে অস্থায়ীভাবে রাখা গান্ধীবাগে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন শহরবাসী। এক সাংবাদিক সম্মেলনে আজ একথা জানালেন নেতাজি মূর্তি নির্মাণ ও স্থাপনা কমিটির মুখ্য আহ্বায়ক শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তবে মূল অনুষ্ঠান হবে দুপুর 12টা 15 গান্ধীবাগে রাখা অস্থায়ী নেতাজি মূর্তির পাদদেশে। তিনি আরও জানান, আরও 1 থেকে 1.5 মাসের মধ্যে নতুন নেতাজি মূর্তি স্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে সকালে নেতাজির জীবনপঞ্জি পুস্তক প্রকাশিত হবে শিলচর ইন্ডিয়া ক্লাবের মাঠে।
নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের শিলচর, কাছাড় তথা বরাক তথা রাজ্যবাসীর সকল জনসাধারণকে আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে বলেছিলাম গত 28 তারিখে আমাদের ভূমি পূজন হয়েছে। রাঙ্গিরখাড়ি যে জায়গায় নেতাজি মূর্তি ছিল, এই নেতাজি মূর্তিকে আমরা রিইনস্টল করব। আমরা তার উদ্দেশ্যে আমরা এই মূর্তিটাকে আমরা শিফট করেছিলাম গান্ধী পার্কে। আমরা আশা রেখেছিলাম যে 23 জানুয়ারি 2025-এ সেটাকে আমরা উদ্বোধন করতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না। তো আরো কিছুটা দিন সময় আমরা আশা রাখছি যে আগামী 30-40 দিন আরো সময় লাগবে। এই সময়ের ভেতরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হবে। তাই সকলকে আমরা আহ্বান রাখতে চাই আমাদের যে কমিটির পক্ষ থেকে, আপনারা এইবার অর্থাৎ 23 জানুয়ারি 2025 ইংরেজিতে গান্ধী বাগ পার্কে আপনারা এসে নেতাজি মূর্তিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে পোস্ট অফিস ডিভিশন কার্যালয়ের সামনে সাফাই কর্মীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাফাই কর্মীরা জানান, গত 2 মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা এ বিষয়ে ডাক বিভাগের আধিকারিকদের সাথে কথা বলার পরে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি দেন উক্ত আধিকারিক। এদিন প্রচার মাধ্যমের প্রতিনিধিদের কাছে পোস্ট অফিসের সাফাই কর্মীরা বিভাগীয় আধিকারিক সহ সরকারের কাছে তাদের দাবি পূরণের আবেদন তুলে ধরেন। কন্টিজেন্ট স্টাফ আমরা বিগত 2 মাস থেকে আমরা বেতন পাইলাম না। এর কারণে আমরা গত জানুয়ারির 10 তারিখে আমরা হাইলাকান্দির শিলচর সব আইসলাম আমরা এখানে তার স্যারের কাছে। স্যারে আমরা মানে সান্ত্বনা দেওয়া সারিয়া তাই নক্ষত্র পয়সা গালাগালি করছেন আমরা যে তোমরা কি আর বেতন পাইতায়, কি আর কিতাব পাইতায়। কোন স্যারে গালিগালাজ করছেন? কৌস্তব চৌধুরী স্যার আর দীপজ্যোতি গাঙ্গুলি স্যার। তানকে কৌস্তব চৌধুরী স্যার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর দীপজ্যোতি গাঙ্গুলি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। এই তাই আমরা গালাগালি খরচ হয় যে তোমরা কি আর বেতন পাইতায়, যাও তোমরা কি আর বেতন মুদিয়ে দেন না পয়সা, মুদিয়ে পয়সা দিলে আমরা পয়সা দিব। এইভাবে আমরা বহুত প্রতারণা করছেন যেন আমরা লগে। আমরা কইছি স্যার সামনে একটা সংক্রান্তি আছে, আমরা যেন আমরা সংক্রান্তির যে বাজারটা করতে পারি, যেন আমরা দোকান বাকিও কি আছে তাই এইগুলা কইছে তোমরা লাগে মুদিরে ফোন করতাম না আমি এখন এইগুলা কইছে। তাই আমরা আমি আমার বাচ্চার ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই 25 জন মতো দেখাইছি যে আমি ডাক্তার দেখাইছি ওষুধ কিনতে পারছি না। তাই বলছে আমি কিতা করতাম তো এখন। এখন আপনার দাবি কিতা? এখন দাবি আমরা বেতনগুলা রানিং পাইতাম অন্তরে যাওয়ার পরে তোমার আমরা দাবি হইলো যখন আমরা হইলো আমরা বেতনগুলো ক্লিয়ার পাইতাম। বেতনগুলো আমরা ক্লিয়ার 2 মাসের যে আমরা বেতন পেন্ডিং আছে পেন্ডিংগুলো আমরা ক্লিয়ার লাগে। তাই না আমারে আমি হাইলাকান্দি দিয়ে বসতে পারছি না, তাই টেলিফোনিং স্টেশন দিয়া তাই না আমার টার্মিনেট করে দিছে। টেলিফোনিং স্টেশন পোস্টমাস্টার টেলিফোনিং স্টেশন করে এখন তার টার্মিনেট করা হোক। এখন তাই আজকে এখানে বইয়া তাই গরিবের দুঃখ না বইয়া তাই গরিবের সামনে পেট্রোল আত্মহত্যা করেছেন। তাই এখন তাই এইগুলো আমরা যে উধারবন বাজারে নোংরা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠিত স্থানীয় বাসিন্দারা। সোমবার স্থানীয় বাসিন্দা করুণাশঙ্কর ত্রিবেদী, অঞ্জন চন্দ, কাজল শীল, জগদিন্দু পাল ওরফে শম্ভু, নান্টু রায়, অমর শীল, রূপালী পাল, লাভলি পাল, সুরঞ্জনা দাস, জয়নজ্যোতি পাল, করিশ্মা পাল, মহিবুর রহমানরা ক্ষোভ ব্যক্ত করে বলেন, স্বচ্ছ ভারত নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিলেও উধারবন বাজার এলাকার মধুরা নদীর পাড়ে ভয়াবহ অবস্থা। প্লাস্টিক ও নোংরা আবর্জনা স্তূপ জমে থাকায় বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে আর এই সমস্যা তৈরি হয়েছে। উল্লেখ্য, ম্যাটেরিয়াল কালেকশন সেন্টার ও প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বানানো হয়েছিল উধারবন জিপির তরফে, কিন্তু এই প্রকল্পটি 1 বছর আগে তৈরি করা হলেও চালু করা হয়নি। ফলে উধারবন বাজারে বাইরের সহ আশপাশ এলাকার নোংরা আবর্জনা ফেলে রাখায় এলাকায় দুর্গন্ধের জন্য টেকা দায় হয়ে পড়েছে। দুর্গন্ধের জন্য আশপাশ এলাকায় স্থায়ী বাসিন্দারা ঘরে থাকতে পারছেন না। অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে ক্ষোভ ব্যক্ত করে তাঁরা আরও বলেন, এ বিষয়ে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ বিডিওর দ্বারস্থ হলেও কোনো কাজ হয়নি। সারা বাজারের যাবড়া বাজারের ভিতরে যাবড়া আমরা রাষ্ট্রমনাথ থেকে যে আরম্ভ করিয়া ওখানে যে দোকান আছে যে সব যাবড়া এখানে আনে তারা জানি দিয়ে তারা পয়সা কালেক্ট করিয়া যাবড়া ফেলায় আমরা ঘরের সামনে আনিয়া আর যাবড়া ফেলায় আর প্লাস গাড়ি থাকে যে গাড়িগুলো 2টা গাড়ি ফাঁকে ফাঁকে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় পেশা করতে করতে অবস্থা তো এখানেও শেষ। আমি মানে এখান থেকে আরম্ভ করি চৌমানা পর্যন্ত সবার দুশ্মন হয়ে গেছি। সকাল 7টার থেকে রাত্রে 7টা 8টা 9টা 10টা পর্যন্ত আমি এখানে ফাড়া দিই। আমরা তো আমার মানে বাজারের মানুষের তো আমার খারাপই পায়, আপনার ফাড়ার মানুষও আমার খারাপ পায়। জাবরাটা কোন জায়গাটা নিয়ে ফেলানি হয়? জাবরাটা তো এখানেই ফেলানি। এই জায়গাটা কি দা? যেটা দেখা যাবরা ওইটাই
মেটেরিয়াল কালেকশন সেন্টার মেটেরিয়াল কালেকশন ফ্যাসিলিটি সেন্টার মানে এনে জাবরা ফালাইবার লাগি সরকারে জায়গা বানাইছে। সরকারে এটা মানানি ছিল যে এটার ভিতরে যতটা আবর্জনা আছে আবর্জনাটা ম্যানুফ্যাকচারিং করিয়া অন্য ধরনের সার প্রয়োগ করার লাগে, যেটা আজ পর্যন্ত এখানে কোনো কার্য হয়েছে না। অযথা এখানে রাখিয়া পরিবেশটাকে দূষণ করার লাগিয়া এইভাবে এই সৃষ্টি আবর্জনার স্তূপ তৈরি করা হয়েছে। কিন্তু এই আবর্জনাটা যে এমনভাবে পালানো হয়েছে, সম্পূর্ণ এন্টায়ার বাজার কমিটি, যত দোকানদার, যত হোটেল, মাছ ব্যবসায়ী যত আছে সবার আবর্জনার স্তূপ কিন্তু এই জায়গার মধ্যে, যেটা আমরা মানুষগুলা এখানে মেয়ে লোক পুরুষ লোক যাতায়াত করতে মুখে নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হয়। হ্যাঁ, প্রত্যেক ধরনের ব্যবসায়ের যত আবর্জনা, যেটা আপনারা জনসমক্ষে এটা তুলে ধরা হয়েছে, এটা আপনারা অনুভব করতে পারা ওইটাই। আগামী 22শে মার্চ কাছাড় জেলাভিত্তিক আন্তঃবিদ্যালয় বিজ্ঞান প্রদর্শনী আয়োজিত হবে। কেআরসি ফাউন্ডেশনের 3 মাস ব্যাপী বরাক উৎসবের অঙ্গ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ফাউন্ডেশনের কর্ণধার সাংবাদিক প্রযুক্তিবিদ বিশ্বদীপ গুপ্ত রবিবার শিলচর প্রেস ক্লাবে জিজ্ঞাসু বিজ্ঞান স্টুডিওর সূচনা অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান। এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেয়। প্রদর্শনী গবেষণায় বিশ্লেষণ করে বুঝিয়ে দেন জিজ্ঞাসুর 2 বিজ্ঞানী বিপ্লব বিজয় এবং ভাস্কর দাস। বিজ্ঞান চেতনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পার্থপ্রতিম অধিকারী, ডিপিএস শিলচরের পদার্থবিদ্যার শিক্ষক ত্রিদীপ নাথ, বিজ্ঞান গবেষক তথা কেআরসির পদাধিকারী কৃষাণু ভট্টাচার্য, শৈক্ষিক ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে প্রমুখ। We have concentrated on Silchar but we would like to go to all the grassroots level. So we are planning in this next 3 months there will be lots of activities. Then we also had media conclave where we have launched various initiatives of ours. We have been supported by Silchar Press Club always, and this is an inspirational thing. I coming from the media background, definitely we engage with media activities, and we also engage students in media activities. We will have lots of media talks. We can come to your campus and also do a little bit of media talk where your students can be inspired about, they can understand what media is all about. Then we also have collaborated with District Disaster Management Authority, and we are organizing on 22nd February adventure sports in CRPF Commando Training Center. So that will be again an interesting thing where you can send your school students and they can participate, they can understand what is the defense forces does and why health and physical fitness is important. That is what we want to connect. Around 300-400 students will be, I have been told by CRPF that they will bring around 300 students, and we will be inviting all the other schools to join there. So আগামী 21শে জানুয়ারি মঙ্গলবার স্থানীয় বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক। পরিবেশনায় রয়েছে শিলচর কালচারাল ইউনিট। এই নাটকের পরিচালনার দায়িত্বে রয়েছেন শেখর দেবরায়। নাটকটি সরাসরি সম্প্রচার করা হবে স্থানীয় আমার বাংলা চ্যানেলে। সম্প্রচার শুরু হবে সন্ধ্যে 6:30 থেকে। রবিবার সন্ধ্যায় শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণিস্থিত বহু প্রতীক্ষিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের শুভ উদ্বোধন হল বৈদিক মন্ত্রপাঠ ও অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা ও শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের হাত দিয়ে এদিন মন্দিরের শুভ উদ্বোধন হয়। সঙ্গে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ত সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন সকাল থেকে নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রহ্ম মুহূর্তে মঙ্গলারতি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রী রুদ্রাভিষেক, গীতাপাঠ, হনুমান চালিসা পাঠ, রামনাম স্তোত্র পাঠ, মিশনের প্রশিক্ষার্থী ছাত্রছাত্রীদের দ্বারা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ইত্যাদি। আমরা সেই পথে গমন করলে আমরা প্রকৃত ফল লাভ করতে পারি। তাই সংকল্প মিশন এই ছাত্র ছাত্রীদের গীতা শিক্ষা প্রদান করছেন। আমাদের গীতা প্রতিযোগিতা সমাপন হল। তাই সংক্ষিপ্ত সময়ে আজকে পুরস্কার বিতরণের কথা ছিল, কিন্তু সময়ের জন্য আমরা সংক্ষিপ্ত করছি। শুধু
গ্রুপের মধ্যে দলগুলোকে আমরা আমাদের মাননীয় বিধায়কের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান এবং পরবর্তী আগামীকাল আমরা অন্যান্য গ্রুপকে গ্রুপ এবং গ্রুপকে পুরস্কার প্রদান করব। এ পর্যায়ে প্রথম স্থান অধিকারী হিন্দুদের সুরক্ষা ধর্মের পক্ষে কাজ করে যাচ্ছেন, আর তাদের মাধ্যমে কিন্তু আমরা সুরক্ষিত রয়েছি। আপনারা লক্ষ্য করেছেন যে ভারতবর্ষ স্বাধীনতা পরবর্তীকালে যারা এই স্বাধীনতা আনিয়ে দিয়েছিলেন, যাদের রক্তে রঞ্জিত হয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তাদের যে স্বপ্ন ছিল, এই স্বপ্ন স্বাধীনতার পরবর্তীকালে কিন্তু কোথায় হারিয়ে গেছে। স্বাধীন ভারতে আমরা আবার পরাধীনভাবে আমরা বাঁচতে শুরু করেছিলাম, আর সেই কথা মাথায় রেখে ভারতবর্ষ স্বাধীনতার পর দীর্ঘ বছর পর আরেকটি এমন একটি রাজনৈতিক দলের সৃষ্টি হতে হয়েছে। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের উদ্যোগে জেলার সোনাই এনজি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা। আগামী 23 ও 24 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতিমধ্যে 12টি দলের খেলোয়াড়রা নিজেদের নাম নথিভুক্ত করেছে। সোমবার শিলচর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, চতুর্থবারের মতো আয়োজিত হতে যাওয়া ভলিবল প্রতিযোগিতাটি প্রয়াত অজিত সোম ও মঞ্জু সোমের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে নগদ 5,000 টাকা সহ ট্রফি তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ট্রফি সহ নগদ 3,000 টাকা। এছাড়াও থাকছে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম 8টি দলকে ভলিবল জার্সি ও ট্র্যাকস্যুট তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন খোঁজের কর্মকর্তারা। গ্রামীণ খেলোয়াড়দের উৎসাহিত করতে খোঁজ প্রতি বছর গ্রামীণ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবছর সংস্থার চতুর্থ আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম আহমেদ, সাধারণ সম্পাদক সজল লস্কর ও কল্যাণ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। আগামী 23 ও 24 জানুয়ারি আমরা একটি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করতেছি। দিবরাত্রি সেই প্রতিযোগিতাটা হবে। সেই প্রতিযোগিতা হবে মঞ্জু সোম এবং অজিত সোম এর স্মৃতির উদ্দেশ্যে। আমরা প্রতি বছরে এটা করে থাকি। এবার নিয়ে এটা চতুর্থবার আমরা আয়োজন করতেছি। সোনাই এনজি স্কুল মাঠে সেটা হবে এবং সেটা গ্রামীণ ভিত্তিতে হবে। 12টি টিম তাতে অংশগ্রহণ করবে। এটা প্রাইজ মানি প্রতিযোগিতা। প্রথম প্রাইজ থাকবে 5,000 টাকা, দ্বিতীয় প্রাইজ থাকবে 3,000 টাকা। এছাড়াও বেস্ট প্লেয়ার, বেস্ট প্রমিজিং প্লেয়ার এবং বেস্ট লিফটার এই প্রাইজগুলো থাকবে। এই খেলা সম্পূর্ণটা হবে দিবারাত্রি। প্রথম দিন শুরু হবে 3টার সময়, এরপর দিবারাত্রি খেলা চলবে দুদিনই। এখন পর্যন্ত মুখ্য অতিথি হিসাবে থাকবেন আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হুর, মৃদুল মজুমদার, সুজন দত্ত এবং মিলন উদ্দিন লস্কর, কল্যাণ কুমার চক্রবর্তী এবং এছাড়া আরও অনেকেই এই খেলায় উপস্থিত থাকবেন। ধন্যবাদ। আমরা ফুটবল খেলা খেলেছি মহিলাদেরকে নিয়ে, হকি খেলেছি মহিলাদেরকে নিয়ে, কবাডি খেলা খেলেছি মহিলাদের টিম দিয়ে, এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা বিভিন্নভাবে তাদের উদ্দেশ্যে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি এবং আমরা তাদেরকে কথাও দিয়েছি বিভিন্ন সময়ে তাদের খেলাধুলার ব্যাপারে যত ধরনের সাহায্যের দরকার আমরা খুঁজের পক্ষ থেকে আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী, বিশেষ করে মাসুম স্যার এবং সজল লস্করের প্রতি, যে ওরা ওদের অর্গানাইজেশনের ক্যাপাসিটি দিয়ে এই ইভেন্টটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। এবং গ্রামীণ ক্রীড়া ক্ষেত্রে এখন কিছু কিছু জায়গা থেকে আমরা শুনি এই প্রতিযোগিতাটা কবে হবে, এই ধরনের যখন কথাবার্তা শুনি তখন স্পন্সরার হিসাবে আমাদের সার্থকতা আসে যে এই প্রতিযোগিতাটা জনপ্রিয় হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। 19 জানুয়ারি সাউথ হাইলাকান্দি জামিরা সকালাপার দিনী তালিমি বোর্ডের জেলাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অসম রাজ্য জমিয়তের সভাপতি হযরত মুস্তাক আনফরের নেতৃত্বাধীন দিনী তালিম বোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় জমিয়ত উলামার অফিস লালা সকালাপার আল জামিরা মাদ্রাসায়। এই পরীক্ষায় অংশগ্রহণ করে 500-র বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অসম রাজ্য জমিয়ত উলামার সদস্য হাফিজ হুসেন আহমেদ লস্কর ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমেদ লস্কর, মৌলানা শেখ আলী আহমেদ, সভাপতি জেলা দ্বীনী তালিমি বোর্ড ও সাধারণ সম্পাদক মৌলানা জামাল উদ্দিন প্রমুখ। 19 জানুয়ারি 2025 ইংরেজি রোজ রবিবার আমাদের হাইলাকান্দি জেলা জমিয়ত উলামা ও জেলা দ্বীনী তালিম বোর্ডের তত্ত্বাবধানে যেগুলো আঞ্চলিক হল চলিত আছে, এই আঞ্চলিকের মাধ্যমে প্রথমে বৃত্তি পরীক্ষা হয়েছে আঞ্চলিক ভিত্তিক। এই আঞ্চলিক ভিত্তিক বৃত্তি পরীক্ষার মধ্যে যারা বাছাই করা হয়েছে এরারে জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষার মধ্যে যেটা আজকে অনুষ্ঠিত হইতেছে এর মধ্যে আনিয়া অংশগ্রহণ করানি ওর আজকে জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা আমাদের হাইলাকান্দি জেলা জমিয়তের অফিস সকালাবার আলজামিয়া মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে। আর এই পরীক্ষার মধ্যে প্রায় 500-র অধিক ছাত্রছাত্রী হলাইয়া অংশগ্রহণ করছেন। আমরা জেলা জমিয়তের পক্ষ থাকিয়া এবং জেলা দ্বীনী তালিম বোর্ডের পক্ষ থাকিয়া যেগুলা ছাত্রছাত্রী হলে অংশগ্রহণ করছেন তারা ধন্যবাদ জানাইয়ার। আর আমরা প্রত্যেক জেলা স্তরের কর্মী হল যারা আছেন জমিয়তের এবং জেলা দ্বীনী তালিম বোর্ডের সবারও আমরা ধন্যবাদ জানাইয়ার। আর যেগুলা ছাত্র আইসেন তারা পরীক্ষার মধ্যে বালা নম্বরে উত্তীর্ণ হইয়া তারা ভবিষ্যৎটা উজ্জ্বল হইতে একটা আমরা কামনা করি। আর সব ছাত্ররে যারা জেলার ভিত্তিক বৃত্তি পরীক্ষার মধ্যে উচ্চ নম্বর পাইব তারারে আমরা আকর্ষণীয় পুরস্কার দিয়ে আমরা পুরস্কৃত করব। হাইলাকান্দিতে পীর মাওলানা আয়ুব সাহেবের বার্ষিক উরুস সম্পন্ন। রবিবার হাইলাকান্দি শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ডে পীর মাওলানা আয়ুব আলীর 31তম বার্ষিকী উরুস মাহফিলে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শায়খুল হাদিস আল্লামা সারিমুল হক লস্কর। তিনি বলেন, উরুস এবং ইসালে সওয়াব এক নয়। ইসালে সওয়াব যে কোনো মানুষের হয়, কিন্তু উরুস মাহফিল একমাত্র গুণী আউলিয়াদের জন্য প্রযোজ্য। সেজন্য উরুস মাহফিল আয়োজন করতে হলে অলি হওয়া বাধ্যতামূলক। আর এসব অলি আউলিয়াদের উরুস মাহফিলে উপস্থিত হলে মানুষের ঘুমন্ত আত্মা জাগ্রত হয় বলে জানান মাওলানা সারিমুল হক লস্কর। তাছাড়া তিনি মুসলমান সমাজের কিছু ভ্রান্ত ধারণার বিরোধিতা করে বলেন, মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে প্রিয় নবীজির প্রতি ভালোবাসা থাকা। প্রিয় নবীজির প্রতি যদি প্রেম ভালোবাসা না থাকে তাহলে মুসলমানদের কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। এদিন সকাল 8টায় হাইলাকান্দি টাউন দক্ষিণ ঈদগাহ ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন ইসলামিক পণ্ডিত শাহ সুফি আল্লামা সারিমুল হক লস্কর। সবাইকে অনুরোধ করছি, দয়া করে এসব কোথায় আপনারা কান দেবেন না। এবং আমাদের যে চেনাচর্য প্রথা আছে, যেমন আমরা অলিয়াল্লাহদের উরুস করে থাকি, অলিয়াল্লাহদের কবরে গিয়ে তাদের জন্য তাদের তাদেরকে উসিলা ধরে আমরা দোয়া করি। ইয়া শরীয়ত সম্মত, এর সম্বন্ধে অনেক ভিডিও আমার দেওয়া হচ্ছে। বিশেষত বলছি, মিরকাতুল মাফাতি মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, ইজা তাহাইয়াতুম ফিল উমুর ফাস্তাইনু বিআহলিল কুবুর। যখন তোমরা কোনো কাজের মধ্যে পরিশান হয়ে যাবে, ভীত সংশ্লিষ্ট হয়ে যাবে, তখন তোমরা কোনো আহলে কবর অর্থাৎ কোনো অলি আল্লাহর পাশে ফাস্তাইনু, তার কাছে গিয়ে তোমরা কী করো? সাহায্য প্রার্থনা করো। সুতরাং যারা বলে অলিয়াল্লাহ দেখা নিয়ে সাহায্য প্রার্থনা, হে অলিয়া আমাকে এসব করে দাও, এসব করে দাও, এইসব বললে মানুষের ইমান চলে যায়। তারা ভ্রান্ত ধারণার মধ্যে, তাদের কিতাব সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। বিশেষত নসিমুর রিয়াজ ফিশার হে সিফা কাজী আয়াজের মধ্যে ইমাম শাহাবুদ্দিন আহমদ মোহাম্মদ ইবনে উমর আল খাফাজিল মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, ইজা তাহিয়াতু ফিল উমুরি ফাস্তাইনু বিআহলিল কুবুর। তোমরা যখন কোনো কাজের মধ্যে পরিশ্রান্ত হয়ে যাও, তোমরা টায়ার্ড হয়ে যাও এবং চিতর বিচর হয়ে যাও, কোনো দিক নির্দেশনা করতে না পারো, সে সময় তোমরা কোনো অলিয়াল্লাহ কবরে গিয়ে তার নিকট গিয়ে সাহায্য প্রার্থনা করো। আমাদের এই জিনিসের উপর আমরা চলে আসছি এবং আমরা বিশ্বাস করি আমাদের অলিয়াল্লাহরা আমাদেরকে এমন কিছু দান করবেন যার দ্বারা আমরা কিছু করতে পারবো। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার এখানে গিয়ে অনেক মানুষ, শুধু মুসলমান নয় অমুসলমান আছে। মধুরবন্দ খালেরপাড় MK ভয়েস ক্লাবের ব্যবস্থাপনায় শহীদ শামসুল হক মেমোরিয়াল লাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলো রবিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। এদিন প্রথমে ফিতা কেটে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্টজনেরা। এরপর বিশাল ট্রফির উন্মোচন করা হয়। অতিথিরা এই টুর্নামেন্টের ভূয়সী প্রশংসা করে MK ভয়েস ক্লাবকে ধন্যবাদ জানান। বক্তব্য রাখতে গিয়ে শহীদ শামসুল হকের বলিদানের কথা তুলে ধরেন সবাই। এরপর শহীদ শামসুল হকের পরিবারের লোকজন সহ বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে থাকছে 50,000 টাকা ও ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে 30,000 টাকা, সঙ্গে ট্রফি সহ রয়েছে
আরও আকর্ষণীয় পুরস্কার। খেলার প্রবেশ মূল্য 2000 টাকা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মন্দির নির্মাণ ও কবরস্থানের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার অবসান। তেইশে জানুয়ারি প্রস্তাবিত নতুন নেতাজি মূর্তি বসছে না রাঙ্গিরখাড়িতে। পোস্ট অফিসের সাফাই কর্মীদের উত্তাল প্রতিবাদ শিলচরে। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। বরাক উপত্যকার নাট্যপ্রেমিকদের জন্য সুসংবাদ। আগামী 29শে জানুয়ারি মঙ্গলবার স্থানীয় বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলার ব্যবস্থাপনায় আয়োজিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক। পরিবেশনায় শিলচর কালচারাল ইউনিট। এই নাটকের নির্দেশনা করেছেন শেখর দেবরায়। এই নাটকটি সরাসরি সম্প্রচার করা হবে স্থানীয় আমার বাংলা চ্যানেলে। এই সম্প্রসারণ করা হবে সন্ধ্যা 6:30 থেকে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।